আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমিও আমার পরিবার ভালো আছি। সিজনাল জ্বর ঠান্ডা মোটামুটি সব পরিবারের সবাইকেই মোটামুটি ভোগাচ্ছে। আমার পরিচিত ইউটিউবার আপুদের থেকে শুরু করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের ঘরেই আজকাল এই খবরটাই পাচ্ছি যে জ্বর ঠান্ডায় পড়ে আছি, গলা বসে আছে, শরীর খুব খারাপ। তো এর মধ্য দিয়েই জীবন চলে যাচ্ছে, জীবন চালিয়ে নিতে হচ্ছে। অনেকদিন পর আমার বাগানের এই গাছগুলোর একটু যত্ন নিতে এসেছে। আমি অসুস্থ থাকার ফলে এই গাছগুলোর যত্ন প্রপারলি নেওয়া হচ্ছিল না। আমি মাঝে মাঝে এসে গাছে পানি দিতাম কিংবা মাঝে মাঝে বড় মেয়েটাকে বলতাম তুমি আজকে একটু পানি দিয়ে দাও, ব্যাস ওই পর্যন্তই। কিন্তু গাছে যে মরা পাতাগুলো ফেলে দেয়া, একটু যত্ন নেওয়া, মাটিটা একটু খুঁচিয়ে দেয়া, সেগুলো তো আর সে করতো না। তারপরেও যখন এসে দেখলাম একই গাছে তিনটা গোলাপের কলি চলে এসেছে, তখন মনটা খুব ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহকে অনেক শুক্রিয়া জানাই। এই ছোট্ট এক টুকরো বেলকনিতে যে সুন্দর সুন্দর ফুল তার কাছ থেকে আমি পাচ্ছি, সেগুলো সত্যি অতুলনীয়। আজকাল রাস্তার দিকে চোখ পড়লেই চোখে আসছে অজস্র ঝরা পাতা। শুধু যে গাছপালা থেকে পাতা ঝরে পড়ছে তা নয়, আমার এই বারান্দা থেকেও কিন্তু কম পাতা ঝরে পড়ছে না। বুঝতেই পারছি শীতের হিমেল হাওয়া বয়ে যাচ্ছে এই গাছগুলোর উপর দিয়ে। আমরা হয়তো সেভাবে উপলব্ধি করতে পারছি না, কিন্তু গাছপালাগুলো ঠিকই কোনো না কোনো জায়গায় একটু একটু করে জানান দিচ্ছে যে তাদের পাতাগুলো সব এখন মরে যাবে, পড়ে যাবে। সময়ের মহাকালে শেষ হয়ে যাচ্ছে আরও একটি বছর। যতই ভাবুক মনে আমি চলি না কেন, অন্য কেউ তার সঙ্গীর খোঁজে উকিঝুঁকি দিচ্ছে ওই পাশ থেকে। বললাম চলে এসো, তোমার সঙ্গী আজকে এখনও সানসেটে আসেনি, যখন আসবে তখন তোমাকে আবার ডাক দিয়ে কথা বলিয়ে দিব। ওকে সরিয়ে দিয়ে বিছানার চাদরটা গোছাতে এসেছি। অনেকদিন পর নিজের ঘর গোছানো, নিজের কাজ করা শুরু করেছি। মাঝখানে অসুস্থতায় সবকিছু বাদ দিয়ে রাখতাম। আপনাদের সাথে আরেকটা খবর শেয়ার করি। আমি আমার আগের রান্নার খালাটাকে গত মাসেই অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে তাকে আমি ছেড়ে দিব। তো মাশাল্লাহ তাকে ছেড়ে দিয়েছি। আজকে নভেম্বরের 1 তারিখ, আজকে আমার নতুন খালা জয়েন করেছে। আশা করছি এই খালাটা আমাকে ভালোভাবেই কাজ করবে, আমার সাথে থাকবে। বাকিটা আল্লাহ ভরসা। আসলে খুব বেশি এক্সপেকটেশন রাখা উচিত না, আবার খুব বেশি ছেড়ে দেওয়া উচিত না। দেখা যাক মাঝামাঝি থেকে কতটুকু ভালো থাকা যায় খালাদেরকে নিয়ে। তো আমার নতুন যেই খালা এসেছেন তিনি এখন রুটি ভাজছে। সবজি আমি রাতেই ভাজি করে রেখেছিলাম, সেটা একটু গরম করে দিবে। আমি বলেছি চা আমি বানাবো আর খালা ডিম ভাজি করে দিবে। তারপর আমরা সবাই একসাথে নাস্তা করব, তারপর তিনি আমাকে রান্নার জোগাড় করে দিবে। আসলে আগের খালাটাকে ছাড়ার পিছনে দুটো কারণ মূলত ছিল। একটা হচ্ছে তিনি টাইমটা মানতেন না, তিনি আসতেন 12টা, সোয়া 12টায়। এই খালা আসেন 9টার সময়, আর উনি অনেক বেশি ছুটি নিতেন। দেখা যাক এই খালা কি করে। তো আমি নাস্তা খাওয়া শেষ করে ভাবলাম একটু মেয়েদের ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলি। অনেক দিন হলো আমি এদিকটায় কম আসছি, এত ধুলাময়লা পড়েছে। জীবনেও তো ওই 2 মহারানী কেউ এগুলো ছুঁয়ে দেখবেন না। তারা এগুলো ইউজ করবেন ঠিকই, কিন্তু গুছিয়ে রাখবেন না। ফার্নিচার ডাস্টিং বলতে যে বিষয়টা, সেগুলোর ধারে কাছে তারা নেই। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আমি একটু একটু করে কাজ করি। অলরেডি বড়জন চলে গিয়েছে তার পরীক্ষা দিতে, মক পরীক্ষা শুরু হয়েছে সেখানে। আর ছোটজন তার স্কুলে চলে গিয়েছে। এই ফাঁকে যেহেতু রুমটা আমি খালি পেলাম, ভাবলাম একটু আজকে ওদের ড্রেসিং টেবিলটাই ভালো করে ডাস্টিং করে দিই, ভালো করে সব কিছু সরিয়ে গুছিয়ে একদম ঠিকঠাক করে দিই। মাত্র 1 বছর হয়েছে ফার্নিচারগুলো কিনেছি। ঠিক মতন যত্ন করা হচ্ছে না বলে মাঝে মাঝে এমন ফেড লাগে দেখতে, আমার নিজেরই দেখে খুব মন খারাপ হয়ে যায়। তো গত বছরও শীতের সময় আমি একটা কেমিক্যাল কিনেছিলাম যেটা দিয়ে বার্নিশ করে ফেলানো যায় ঘরের ফার্নিচারগুলোকে। এই বছর ইচ্ছে আছে কড়া রোদ যেদিন উঠবে সেদিন একটু একটু করে বিভিন্ন ফার্নিচারগুলোকে আমি একটু বার্নিশ করে নিব। আর বার্নিশ করলে না ফার্নিচারটা একদম নতুনের মতন চকচকে হয়ে যায়। এই যে ধুলার যে একটা আস্তর পড়ে যায়, একটা দাগ বসে যায়, সেই জিনিসটা আর থাকে না।
যাই হোক, ড্রেসিং টেবিল থেকে সব কিছু সরিয়ে ভালো করে একদম ডিপ ক্লিন করার চেষ্টা করছি। 2-3 রকমের ব্রাশ নিয়ে বসেছি, কোনোটা দিয়ে একদম কোনাকানি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করার চেষ্টা করছি, কোনোটা দিয়ে আবার উপর থেকে ধুলোবালি ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছি। তবে যাই বলেন, আঙ্গুলের মধ্যে ন্যাকড়া পেঁচিয়ে পরিষ্কার করার সাথে এসব ব্রাশের কোনো তুলনা হবে না। ওটা হচ্ছে অরিজিনাল, একদম ঠিকঠাক মতন কোনাকানি পুরোটা পরিষ্কার করা যায়। আর এখন যে ব্রাশগুলো দিয়ে করছি সেগুলোতে ময়লা যায় ঠিকই, কিন্তু আবার কোথা থেকে যেন উড়ে এসে ঠিকই জুড়ে বসে, বেশিক্ষণ আর কি পরিষ্কার রাখা যায় না। তো এইদিকে ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে ভেতরে বাইরে পরিষ্কার করে এখন আমি আবার ড্রয়িং রুমে চলে যাব, কারণ আমার ওখানেও অনেক কিছু গোছানো বাকি আছে। আর আমার ড্রয়িং রুমে আজকে আবারও আরেকটা নতুন জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আচ্ছা, কথা বলার এই ফাঁকে আপনাদের সবার কাছে ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখলেন, কোনো একটি জায়গা যদি ভালো লেগে যায় কাইন্ডলি আমাকে একটি লাইক করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এবার আসছি ড্রয়িং রুম গোছানোর পালায়। তো অনেক দিন পর আবারও ড্রয়িং রুমে কিছু ইনডোর প্ল্যান্ট রাখছি, এবং আমার মনে আছে কিনা আপনাদের, এখানে যে আগে একটা কালো টেবিলের মতো ছিল, তার উপর একটা হলুদ মেট পাতা থাকতো, এবং সেখানে ভুটান থেকে আনা একটা হলুদ ফুলদানিতে আমি 2-3টা করে ফুল রাখতাম। আমার ইউনি সেটা ভেঙে ফেলে দিয়েছে। সেই সময় সবাই অনেক আফসোস করেছেন, সবাই বলেছেন এটা কোনো কাজ হলো, আপনি এটা গুছিয়ে সরিয়ে রাখতেন। তো আপনাদের সবার সাথে আজকে আবারও শেয়ার করব, আমার কাছে কিন্তু ভুটান থেকে ওই রকমই আরেকটা ছোট্ট ফুলদানি এসেছে। তবে ওই একই ডিজাইনের এসেছে তা বলবো না, বাট একই প্যাটার্নের এসেছে। এই যে দেখুন, এই ফুলদানিটা আবারও এসেছে। আগের বারেরটা আমার আরেকটু লম্বাটে টাইপের ছিল, এটা একটু এরকম ডিজাইনের এসেছে। সে যাই হোক, আমার শখের জিনিসটা যেটা আমি হারিয়ে ফেলেছিলাম সেটাকে আবার খুঁজে পেলাম, এই জন্য সত্যি খুব ভালো লেগেছে। আমি যখন ওই জিনিসটা ভেঙে গিয়েছিল আগের ফুলদানিটা, তখন আপনাদের কাছে খুব মন খারাপ করে বলেছিলাম। তো তখনই আমি ডিসিশন নেই, ভুটান থেকে একজন আব্বাকে, ওনাকে আমি ফোন করে বলেছিলাম যে আমার এরকম একটা ফুলদানি লাগবে। তো উনি ওনার হাজব্যান্ডের হাত দিয়ে এবার পাঠিয়ে দিয়েছেন। আমার সত্যি মনে হচ্ছে আমার যে জায়গাটা একদম শূন্যতায় ভরে গিয়েছিল সেটা যেন আবারও পূর্ণতা পেল। এবার যদি খালি ইউনি এই ফুলদানিতে এসে কোনো কেরিকেচার করে, ওর খবর আছে। তো ভাবলাম এখানে ফুলদানিটা দিয়ে নতুন করে আবারও একটু ড্রয়িং রুমের সেন্টার টেবিলটা একটু গুছিয়ে নিই, সাজিয়ে নিই। শুধুমাত্র এই ফুলদানিতে আমি ফুল রাখবো বলেই আমি, আমাদের খুব প্রিয় একজন ইউটিউবার বোন ছিল নাহারের কাছ থেকে এই দুটো ক্রুশের মেট বানিয়ে নিয়েছিলাম, এবং আমি ওকে বলেই দিয়েছিলাম যে আমি এরকম একটা ফুলদানি দিয়ে সাজাতে চাচ্ছি, তুমি সেই জন্য ওভাবে বানিয়ে দাও। তো পরে তাকে আমি সেরকম একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছিলাম, ডিজাইন বলে দিয়েছিলাম। আর নাহারের হাতের কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর। ও খুব সুন্দর করে এই যে এরকম একটা হলুদ মেট এবং একটা মেরুন কালারের মেট দুটো আমাকে পাঠিয়েছিল। তো এখন অনেক দিন পর আবারও আমি আমার এই সেন্টার টেবিলটা সুন্দর করে কিছু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। ছোট দিনের বেলা ঘরদুয়ার সাজাতে গেলে রান্নাবাড়ি দেরি হয়ে যায়, আবার রান্নাবাড়ি করতে গেলে ঘর গোছাতে আসতে দেরি হয়ে যায়। কোনটা রেখে কোনটা করব বুঝে উঠতে পারছি না। সব আপুদেরকেই দেখছি তারা এই ছোট দিনের বেলায় প্ল্যান মাফিক কাজ করছে, অল্প সময়ে অনেক কাজ করে ফেলার টেকনিক শেয়ার করছে। আমিও চেষ্টা করছি তাদেরটা ফলো করে ধীরে ধীরে আমার ঘরবাড়ি গুছিয়ে নিতে। গত কয়েকদিন থেকে আমি সাভারের বিথি আপুর ভিডিওগুলো যখন দেখছি আপু শীতের প্রস্তুতি হিসেবে অনেক কিছু গুছিয়ে নিচ্ছে। তো আমি সেদিন আপুকে কমেন্ট করে এসেছি যে তুমি যত বেশি আইডিয়া দিবে আমি তত বেশি আইডিয়া পাবো ঘর গোছানোর জন্য, এবং শীতের আগে যে কাজগুলো শেষ করে ফেলানো যায় সেটার জন্য। তো আসলেও আমি কিন্তু সবসময় বলি, আমি ইউটিউবে এসে আমার আপুদেরকে দেখে অনেক কাজ শিখেছি। আমি আসলে এত লক্ষ্মী গৃহিণী টাইপের মানুষ নই, বরং আমি আপনাদেরটা দেখে শিখে ধীরে ধীরে আমার নিজের সংসারে সেগুলোকে অ্যাপ্লাই করা শিখেছি, এবং আমি এখন অনেক কাজই পারি যেগুলো আগে আমি কখনো করতামও না, এবং ওই কাজগুলি সম্পর্কে আমার কোনো আইডিয়াও ছিল না। আচ্ছা, এই পাশে একটু বলে দিচ্ছি কি রান্না হচ্ছে। এখানে আমি একটু শুটকি মাছ রান্না করছি।
প্রথমে শুটকি মাছটাকে খুব ভালো করে মশলায় কষিয়ে নিয়ে তারপর এখানে বেগুন, সিম এবং আলু দিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করেন এই শুটকি মাছ রান্নাটা না খেতে অনেক ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড এবং আমরা দুজনই ভীষণ আগ্রহ নিয়ে এটা খেয়েছি। যদিও দুজনের জন্য অনেক বেশি পরিমাণ রান্না হয়ে গিয়েছিল, মোটামুটি 2 দিন লেগেছে এটা শেষ করতে। তো তারপরেও অনেক দিন পর এরকম শুটকি মাছ খেয়ে আমাদের দুজনেরই খুব মন ভালো হয়ে গেছে। আমি যখন রান্নাঘরে ঢুকেছি তখন কিন্তু প্রায় 1:15, খুব তাড়াহুড়ায় ছিলাম, একটা আইটেমই রান্না করেছি। আর ওদিকে অফ ক্যামেরায় আমি আরও 2-3টা জিনিস রান্না করে ফেলেছি, যেমন মাছ ফ্রাই করে ফেলেছি, তারপর ডাল রান্না করে ফেলেছি। তো দেখা যায় যে আসলে আমরা যখন ভিডিওর কাজ করতে থাকি তখন অন ক্যামেরায় কিছু কাজ করি, অফ ক্যামেরায় কিছু কাজ করি। আর আমি যে কাজটা করি সেটা হচ্ছে যেই রান্নাগুলো অফ ক্যামেরায় করে ফেলানো সম্ভব সেগুলোকে আমি চুলায় দিয়ে কাজ করতে থাকি এবং সে রান্নাগুলোকে শেষ করে ফেলি। তো আমার মতন আমার আপুরাও এই কাজটাই করেন, তা না হলে আসলে ভিডিও করে শেষ করা যায় না। যাই হোক, আমার এদিকে কথা বলতে বলতে শুটকি মাছের রান্নাটা শেষ। আমি এখন টেবিলে খাবার দিয়ে চলে যাচ্ছি গোসল করে, আবার মেয়েদেরকে নিয়ে বের হয়ে যেতে হবে কোচিংয়ে। এই যে মাছ ভাজি করে রেখেছিলাম সেটা, আর শুটকি মাছ এবং বাচ্চাদের জন্য যথারীতি মুরগির তরকারি আগের দিন রাতে রান্না করা ছিল, সেটাই আবার গরম করে টেবিলে দিয়ে দিয়েছি। আর কিছু খাই বা না খাই, আমাদের বাসায় মুরগির পায়ের বিশাল জনপ্রিয়তা রয়েছে। যে যখনই পাই না কেন অবশ্যই পা খাবো। আমার ছোট মেয়ের প্লেট থেকে একটুখানি আপনাদের দেখাচ্ছি, রান নিয়েছে ঠিকই, পাটাও নিয়েছে সে। তো ওদের দুজনকে, দুই বোনকে খেতে বসিয়ে দিয়ে আমি এখানে এসে দেখি ইউনি খুব মনোযোগ দিয়ে লেজ নাড়ছে আর ওই পাশে পাখির সাথে কথা বলছে। ওকে একটুখানি আদর করে দিয়ে সোজা এখন চলে যাব গোছল খাওয়া এবং বের হয়ে যেতে হবে দুই মেয়ে নিয়ে। আসলে দিনগুলো ছোট হয়ে গেছে, সেই সাথে কাজের চাপ আগে যা ছিল এখন তাই আছে। শুধুমাত্র আমার দৌড়ঝাঁপটাই যেন আরও একটু দ্রুত গতিতে করতে হচ্ছে। এখন আর আগের মতন আয়েশ করে ইউনিকে গায়ের মধ্যে হাত বুলিয়ে দেওয়ার সময় সুযোগটাও পাচ্ছি না। আমি এই পাশ থেকে দেখার চেষ্টা করছি কোন পাখিটাকে সে টার্গেট করেছে, কার সাথে সে এত দুষ্টুমি করছে। এখানে কিন্তু সে একটা ফিসফিস করে শব্দ করছে, পাখি দেখার পর সে এই শব্দটা করে। তো ওই শব্দটা আপনাদেরকে শোনাতে পারলে ভালো হতো, কিন্তু নিচে মাইকে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে বলে আমি সেটা আর আপনাদেরকে শোনাতে পারলাম না। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে দোয়া চাইছি দুজন ব্যক্তির জন্য। প্রথমজন হচ্ছে আমাদের সবার প্রিয় লিপি আপার আব্বা, মারা গিয়েছেন আজকে প্রায় 3 দিন হলো। তো সবাই বেশি করে ওনার জন্য, খালুর জন্য দোয়া করবেন। এবং আমি এই নিউজটা আমার কমিউনিটিতে দিয়েছিলাম, মোটামুটি যারা লিপি আপাকে চেনেন তারা সবাই খালুর জন্য অনেক দোয়া করেছেন। আর আজ যারা আমার ভিডিওর মাধ্যমে জানবেন, আপনাদের সবার কাছে জানিয়ে যাচ্ছি যে আপনারা সবাই আপার জন্য, আপার আব্বার জন্য অনেক বেশি দোয়া করবেন। এবং সেই সাথে লাইফস্টাইল অফ দীপা থেকে আমাদের সবার প্রিয় দীপা আপুর হাজব্যান্ড ভাইয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন এবং পরবর্তীতে হঠাৎ করে তার প্ল্যাটিলেট লেভেল অনেক বেশি কমে যায় এবং সেটা এমন একটা পর্যায়ে চলে যায় যে তাকে ইউএসডিতে ভর্তি করতে হয়েছিল। গত 2 দিন উনি ইউএসডিতে ছিলেন এবং প্ল্যাটিলেট তাকে দেয়া হয়েছিল। আজ সব কিছু ঠিক থাকলে উনি হয়তো কেবিনে আসবেন। আমি আমার হাজব্যান্ডের মাধ্যমে চেষ্টা করছি তার সাথে যোগাযোগ রাখার, তার খোঁজ খবর রাখার। আপনাদের সবার কাছে আমি অনেক বেশি দোয়া চাইছি ভাইয়ার জন্য। আল্লাহ এই কঠিন সময়ে দীপাপুর মনোবল শক্ত রাখুক, বাচ্চাদের দিকে তাকিয়ে, আপুর দিকে তাকিয়ে ভাইয়াকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন। আপনারা সবাই বেশি করে ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া করবেন, ভাইয়া যেন খুব শিগগিরই সুস্থ হয়ে দীপা আপুর সাথে ঘরে ফিরে আসতে পারে, তাদের সুস্থ স্বাভাবিক জীবন শুরু করতে পারে। এটা একদম সন্ধ্যার সময়ের একটা অংশ। আমি আমার মেয়েদেরকে নিয়ে কোচিংয়ে চলে গিয়েছিলাম। এই কাজগুলো যখন করছি তখন অলমোস্ট রাত 8টা বাজে। 7:30টায় বাসায় ফিরে এসে একটু চা খেয়েছি, নিজে একটু রেস্ট নিয়েছি। তারপর 8টার দিকে সোজা কিচেনে চলে এসেছি। এই যে কটা থালা বাসন দুপুরে খাওয়ার পর জমে গিয়েছিল, চা খাওয়ার পর জমেছে, সেগুলোকে আগে একটু ধুয়ে নিচ্ছি। সকালে না হয় অংশটুকু রেখে দিই খালার জন্য। তো খালা যেদিন আসতো সেদিন তো করে দিত, যেদিন আসতো না সেদিন আমাকেই করতে হতো। কিন্তু সন্ধ্যায় তো আর কোনো খালা আসবে না, তাই নিজেই সব কিছু তাড়াতাড়ি চেষ্টা করছি পরিষ্কার করে নিয়ে তারপর ওদেরকে একটু খাবার দিব। তবে আজকে রাতে আমার মেয়েরা বলল যে তারা খুব হেভি কিছু খাবে না, কারণ আসার সময় তারা দুজনেই শর্মা খেয়ে এসেছে। বললো যে মা আমাদেরকে লাইট কোনো কিছু খাবার দাও। তো আমার ঘরেই ফ্রেঞ্চ ফ্রাই আমি রেডি করে রেখেছিলাম, সেটাকে ডিফ্রস্ট করবার জন্য বাইরে বের করে এনেছি। সাথে ভাবলাম একটু ডিম পোচ করে দিব, এটাই আজকে রাতে তারা ডিনার করবে।
বিশ্বাস করেন এই যে এখন যে বাচ্চাদের ডিনারটা দিচ্ছি এই মুহূর্তটাই বারবার ইচ্ছে করছিল সব বাদ দিয়ে ঘন্টাখানেক শুয়ে থাকি, কিংবা আজকে এইসব কাজ আমার করতে না হতো, বাইরে থেকে খাবার এনে দিতাম। কিন্তু এই কাজটা করা মোটেও ঠিক হবে না। তাদেরকে বাইরের খাবারের উপরে ডিপেন্ড করে দেওয়া যাবে না। তাহলে যেটা হবে, তারা সবসময় বলবে মা আজকে এটা অর্ডার করি সেটা অর্ডার করি। এমনিতেই আমার মেয়েদের একটা বড় সমস্যা, যেটা আমি নিজে তৈরি করে দিয়েছি, সেটা হচ্ছে তারা রাতে ডিনারে কখনোই ভাত খায় না। হয় তারা পরোটা খাবে, নইলে তারা এরকম ফ্রেঞ্চ ফ্রাই খাবে, নইলে নুডলস খাবে, পাস্তা খাবে, এই টাইপের কিছু না কিছু খাবে তারা, নইলে চিকেন ফ্রাই খাবে, ব্রেড খাবে, কিন্তু ভাত খাবে না। আর তার মধ্যে যদি আমি তাদেরকে ঘরের খাবার থেকে বাইরের খাবারের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে তো তাদের পোয়া বারো। কাজে কোনোভাবেই মা হয়ে আমি চাই না যে তারা এভাবে বাইরের খাবারের প্রতি অ্যাফেক্টেড হয়ে যাক কিংবা তার উপরে ডিপেন্ড করুক। তো সেই জন্য যত কষ্টই হোক আমি চেষ্টা করি ওদেরকে ঘরেই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দিতে, চিকেন ফ্রাই তৈরি করে দিতে। আর হাতে বানানো যেটুকু খাবার, নুডলস, পাস্তা, আমি এগুলো নিজেই সব ঘরে করার চেষ্টা করি। আজকে মোটামুটি সারা দিনের একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বেশ কয়েকদিন পর ভিডিওটা দিচ্ছি। আমি জানি আজকাল অনেকেই আর আমার কথা মনে রাখছে না, অনেকেই আমাকে দেখতে ভুলে যাচ্ছে। তাতে অবশ্য কোনো সমস্যা নেই। আমিও আসলে ব্যস্ততার কারণে, শারীরিক অসুস্থতার কারণে অনেকের কাছে সময় মতো পৌঁছাতে পারিনি। তো যাই হোক, আজকে অনেক লম্বা সময় আমি আপনাদের সাথে গল্প করছি। যদি ভুল ত্রুটি কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, কোনো একটি জায়গায় যদি আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো যখন করছিলাম দেখলাম রান্নাঘরের অবস্থা একদম আঠা আঠা হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। খুব শিগগিরই কিচেন ডিপ ক্লিন নিয়ে আসবো আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। বাচ্চাদের ডিনারটা রেডি করা হয়ে গেছে। আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত আমার জন্য সবাই দোয়া রাখবেন, নিজেদের খেয়াল রাখবেন। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, সাবধানে থাকবেন। অবশ্যই রাতে মশারি বেঁধে শুবেন এবং মশা নিরোধক সব কিছু ব্যবহার করবেন। আজ এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।